আজকে সারা পৃথিবীর যেখানে যেখানে কর্পোরেটের সরকার চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের দেশ আমাদের রাজ্যে এটা আজকে আক্রান্ত। জ্ঞান বিজ্ঞানের চর্চার দিকে কখনো মুখ ফিরিয়ে থেকে কোনো সমাজ কখনো অগ্রগতি ঘটায়। মনুবাদকে যদি বাড়তে হয় তাহলে ভক্তমণ্ডলী গড়ে নিতে হবে, আর ভক্তমণ্ডলী যদি গড়ে নিতে হয় তাহলে সবার আগে আক্রমণের ক্ষেত্রটা হলো শিক্ষার ক্ষেত্র। নির্বাচনী লড়াইটা শুধুমাত্র কে এমপি হবে কে মন্ত্রী সভা গড়বে তাই নয়। ওষুধের কত দাম বেড়ে গেছে, তাহলে ওষুধ কোম্পানির কাছ থেকে কত টাকা ওরা কত হাজার কোটি টাকা নিয়েছে। আজকে এই দুর্নীতিতে সবচেয়ে লাভবান কারা? এটা দুর্নীতি শুধু বলবো না, এটা লুট। বামপন্থীদের লড়াই সংগ্রাম মিডিয়া হাউসের ঠান্ডা ঘরে কিংবা ছাপাখানায় বামপন্থীদের জন্ম হয়। খেটে খাওয়া মানুষের লড়াই মিডিয়ার উপর নির্ভর করে না। বামপন্থীরা মিডিয়া এলো কি এলো না, আমাদের বয়ে গেল। আমাদের কনসার্ন হলো যে মানুষের কাছে পৌঁছতে পারছি কিনা। এবারের ভোটটা হলো আসলে দেশ রক্ষার ভোট, দেশের সংবিধান। 400 বলছে, 200 পেরোবে কিনা সন্দেহ। জাতের নামে ধর্মের নামে আমাদের দেশকে আমরা টুকরো টুকরো করে ফেলবো, এর সামনে তো আমরা দাঁড়িয়েছি। হে মার্কেট থেকে রক্ত ঝরা পথ পেরিয়ে তোমাকে দেখেছি চিটাগংয়ের বন্দরে, রানীগঞ্জের কয়লা খনিতে, জোহেন্সবার্গে জেলখানায়, চিলি আর বলিভিয়ায়। মে দিবসের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই সিপিআইএম ডিজিটাল পূর্ব বর্ধমানে। মে দিবসের সকালে আজ আমাদের সাথে রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা আবাস রায়চৌধুরী। আবাসদা, তোমাকে স্বাগত। মে দিবস আজকে স্বভাবতই মে দিবসের প্রশ্ন দিয়েই তো আমাদের আলাপচারিতা শুরু হোক আর কি, এটাই স্বাভাবিক। 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন, সেই আন্দোলন 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিশ্রাম, এর দাবিতে যে দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলন যে আন্দোলন সারা পৃথিবীতে শ্রমিকদের একটা নিজস্ব চেহারা দিয়েছে, শ্রমিকদের একটা মর্যাদা দিয়েছে, শ্রমিকদের একটা প্রতিষ্ঠা দিয়েছে। সেই আন্দোলন তো আমাদের দেশেই আজকে সংকটের মুখে। সরকার বলছে যে 12 ঘন্টা কাজ করতে হবে, 8 ঘন্টা কাজ মানি না। এমনকি সরকার পৃষ্ঠপোষক হিসেবে এই কাজগুলো, যারা সরকারের পৃষ্ঠপোষক শিল্পপতি তারা এগিয়ে এসছে, অনেক জায়গায় শুরু হয়ে গেছে 12 ঘন্টা কাজ। একদমই সঠিক কথা। আসলে আমাদের দেশের যে সরকার চলছে গত 10টা বছর ধরে, ভোটের সময় যে কথাই আলোচিত হোক না কেন, যে প্রতিশ্রুতি দিক না কেন, আসলে এই সরকার চলছে একেবারে কর্পোরেটের স্বার্থ পূরণের জন্য। মানে শ্রমজীবী মানুষের কোনো অধিকার আর কার্যত নেই। 10 বছর আগে ভোটের সময় নরেন্দ্র মোদী বলেছিলেন আচ্ছে দিন আনেওয়ালা। দেশের মানুষ মনে করেছিল যে আচ্ছে দিন মানে হলো তাদের সুখের দিন আসবে, সমৃদ্ধির দিন আসবে। কিন্তু আসলে কর্পোরেট ঠিকই বুঝেছিল যে নরেন্দ্র মোদী আরএসএস বিজেপি আচ্ছে দিন বলতে বোঝাতে চাইছেন নয়া উদারবাদকে আরো বেপরোয়া ভাবে আমাদের দেশে প্রয়োগ করে এবং কর্পোরেটের জন্য আরো আচ্ছে দিন। তাই অভিজ্ঞতা, যেমন ধরো লেবার কোড তো পার্লামেন্টে পাস হয়েই আছে, আরো একটা টার্ম যদি এই আরএসএস বিজেপির এই সরকার ফিরে আসে তাহলে বোধহয় প্রথম কাজ হবে ভারতবর্ষের বুকে লেবার কোড লাগু করা। যদিও সরকার ফিরে আসার সম্ভাবনা কম, সবাই তাই বলছে, অভিজ্ঞতাও তাই দেখা যাচ্ছে। সেই কারণে এটা তো ঠিকই যে 8 ঘন্টার কাজ করব, 8 ঘন্টা বিশ্রাম নেব, 8 ঘন্টা আমরা আমাদের নিজেদের মতো করে কাটাবো। মনোরঞ্জনটাও তো মানুষের জীবনের অঙ্গ, এটা তো আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত। ঠিকই বলছো, এবং ইতিমধ্যে আমাদের দেশে বেশ কিছু জায়গাতে সেটা লাগুও হয়ে গেছে। তো এর বিরুদ্ধে শ্রমজীবী মানুষের লড়াইও কিন্তু চলছে, শুরু হয়েছে। ফলে এটা ঠিকই যে মে দিবসের যে দাবি নিয়ে লড়াই, ঐতিহাসিক লড়াই, সারা পৃথিবীতে ইতিহাস তৈরি করেছিল। আজকে সারা পৃথিবীর যেখানে যেখানে কর্পোরেটের সরকার চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের দেশ আমাদের রাজ্যে এটা আজকে আক্রান্ত। ফলে এর বিরুদ্ধেই শ্রমজীবী মানুষ লড়ছেন, এই লড়াই আরো বাড়াতে। আচ্ছা, বিজ্ঞানের যে অগ্রগতি, অভূতপূর্ব অগ্রগতি, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এটা তো আমাদের সকলকেই মানতে হবে। এর পাশাপাশি এই যে বিজ্ঞানের অগ্রগতি হলেই কিছু ক্ষেত্রে তো হচ্ছে কর্মসংস্থানের ঘাটতি দেখা দেবে, এবং এটাই তো স্বাভাবিক নয় কি? তাহলে তোমরা এর বিরুদ্ধে কথা বলছো? আমি ভাবতে বলবো অন্যভাবে না, আমরা এর বিরুদ্ধে কথা বলছি। বিজ্ঞানের অগ্রগতিতে কখনো
প্রগতিশীল যারা, বামপন্থী যারা এবং আমরা যারা কমিউনিস্ট বলে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি, বিজ্ঞানের অগ্রগতিকে কখনো সেদিকে মুখ ফিরিয়ে থাকা যায় না। দেখেছো সম্প্রতি সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল এআই প্রযুক্তিকে ব্যবহার করে প্রথম রাজনৈতিক দল। তো প্রশ্নটা হলো, এবং এই যে এআই পদ্ধতি ব্যবহার হলো, এই এআই পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু ডিজিটাল সিপিআইএম এর কর্মরত একজন মানুষেরও কিন্তু কাজের ক্ষেত্র চলে যায়। প্রশ্নটা এইখানে যে বিজ্ঞানের অগ্রগতি, ধরো মানুষ যখন আগে ছিল, মানুষ এই প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে গিয়ে নিজেকে বাঁচার জন্য যখন তার দুটো হাতই তার কাছে ছিল টেকনোলজি, সে যেভাবে কাজ করত, তাহলে টেকনোলজির অগ্রগতিতে আমাদেরকে দেখা উচিত যে মানুষের যে শ্রম, সেই শ্রমটা আমি খানিকটা কমাতে পারছি কিন্তু মানুষের কাজ করার জায়গাটাকে যদি টেকনোলজি রিপ্লেস করে দেয়, সোসাইটি কখনো এগোতে পারে না। তাহলে সোসাইটিকে, গভর্নমেন্টকেও যেটা করতে হয়, তার সঙ্গে সঙ্গে কাজের ধরন, কাজের ক্ষেত্রর ধরনেরও পরিবর্তন ঘটাতে হয়। সোশ্যালিস্ট দেশগুলোতে প্রযুক্তির ব্যবহারকে অতিমাত্রায় গ্রহণ করা হচ্ছে, কিন্তু সেখানে এই নতুন প্রযুক্তির ফলে পুরনো প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত, তাদের যখন কাজের ক্ষেত্রটা চলে যাচ্ছে, তাহলে সেই কাজ চলে যাওয়া অংশটাকে কি করে নতুন ট্রেনিং এর মধ্য দিয়ে নতুন একটা কাজের ধারায় বা নতুন একটা সার্ভিসের ধারায় যুক্ত করে দেওয়া যায়। আজকে চীন তার সাফল্যের অন্যতম ক্ষেত্র এটা। আমাদের দেশ বা পৃথিবীতে ধনতান্ত্রিক দেশগুলোতে তুমি আগেই যেটা জিজ্ঞেস করলে যে কাজের ঘন্টা নিয়ে, কর্পোরেটের স্বার্থবাহী যে গভর্নমেন্টগুলো চলছে, পুঁজি সবসময় টেকনোলজিকে ব্যবহার করে তার মুনাফাকে বাড়ানো, মুনাফাকে সর্বোচ্চ করার, এবং পুঁজিপতির মুনাফা সর্বোচ্চ করার ক্ষেত্রে টেকনোলজির কস্ট, র মেটেরিয়ালের কস্ট, এটা মোটামুটি একটা ফিক্সড, কিন্তু একটা ভ্যারি করে, এবং যেটাকে কতটা কমাতে পারে তার উপর মুনাফার পার্সেন্টেজটা নির্ধারিত হয়। সেটা হলো শ্রমিকের মজুরি বা কত কম শ্রমিকে কাজ করা যায়। সেই জন্য সমাজতান্ত্রিক দেশগুলি প্রযুক্তির অগ্রগতিকে ব্যবহার করে কাজের ধরনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের শ্রমশক্তির মধ্যেও কিন্তু পরিবর্তন আনছে। মানে তাদের টার্গেট থাকে কি করে আমি বেকার সমস্যার সমাধান করব, কি করে আমি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব। আর আমাদের মতো মোদী শাসিত এই ধরনের যে সমস্ত কর্পোরেট শাসিত বা কর্পোরেট স্বার্থবাহী দেশগুলোর টার্গেটটাই থাকে যে আমি টেকনোলজিকে ব্যবহার করে আমি কত বেশি শ্রমকে সেখান থেকে সরিয়ে দেবো। ফলে টেকনোলজির ব্যবহার, টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, বিজ্ঞানের অগ্রগতি, এই তো আমরা বিশ্ববিদ্যালয়ে ধারে বসে দাঁড়িয়ে আমরা কথা বলছি, কখনো বলতে পারি না জ্ঞান বিজ্ঞানের চর্চার দিকে কখনো মুখ ফিরিয়ে থেকে কোনো সমাজ কখনো অগ্রগতি ঘটায়নি। কিন্তু প্রশ্নটা হলো যে বিজ্ঞানের অগ্রগতি, প্রযুক্তির অগ্রগতি আমি কি মানুষের স্বার্থে ব্যবহার করব নাকি আমি পুঁজির স্বার্থে ব্যবহার করব? প্রশ্নটা এইখানেই হলো পুঁজিপতিদের সঙ্গে শ্রমজীবী মানুষের কন্ট্রাডিকশন, আর এইখানেই হলো সায়েন্স টেকনোলজির সঙ্গে ক্লাস স্ট্রাগলের রিলেশন। আচ্ছা, এই যে ধরো বিজ্ঞানের যে অগ্রগতি, এই সংক্রান্ত বিষয় যখন আমাদের কথার মধ্যে উঠেই এলো, তখন একটা বিষয় আসে যে কেন্দ্রীয় সরকার তারা নতুন করে হচ্ছে জ্যোতিষ চর্চা, এই রকম ধরনের বিষয়কে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে নিয়ে আসবার চেষ্টা করছে। একদম তাই। এবং আরো মারাত্মক সেটা হচ্ছে আরএসএস, তারা নতুন করে হচ্ছে এই সংখ্যা গুরুদের পুনর্জাগরণ, এই যে একটা নতুন তত্ত্ব খাড়া করবার চেষ্টা করছে। এটা তো দেশের বিজ্ঞান চর্চা, দেশের সার্বভৌমত্ব সমস্ত ক্ষেত্রেই একটা প্রভাব পড়বে। হ্যাঁ, এইটা শুধুমাত্র বিজ্ঞান চর্চার সঙ্গে সম্পর্ক নয়, আসলে সায়েন্স, টেকনোলজি, ফিলোসফি, পলিটিক্স, কালচার, অ্যানথ্রোপোলজি, যাই যা বলো না কেন, জ্ঞান চর্চার যতগুলো ক্ষেত্র আছে প্রত্যেকটার সঙ্গে তো যুক্ত। এই যে এক্ষুনি তুমি একটা কথা বললে যে বহু সংখ্যাবাদ, আমাদের ভারতবর্ষ বহুত্ববাদী দেশ, প্লুরালিস্টিক কান্ট্রি, কিন্তু আরএসএস যে ফিলোসফিতে বিশ্বাস করে সেটা হলো মেজরিটারিয়ানিজম। আমাদের দেশে হিন্দু মুসলমান এই যে রিলিজিয়ান, এইটা তো দিয়ে তো ন্যাশনালিটিকে বা রেসকে আমরা কখনো মেলাতে পারি না, কিন্তু ব্রিটিশের দেখানো রাস্তাতে ওরা ন্যাশনালিটি রেসকে মিলিয়ে দিয়েছে, যাই হোক সেটা আলাদা কথা, এবং এটাই তো স্বাভাবিক।
গোটা পৃথিবী জুড়ে পুঁজিবাদের ক্রাইসিস যখন বাড়ছে এবং গোটা পৃথিবী জুড়ে এই যে ম্যানুফ্যাকচারিং এরিয়াকে ধ্বংস করে দিয়ে ফাটকা এবং লুটেরা, যেটা অর্থনীতির পণ্ডিতরা যেটাকে ফিনান্স ক্যাপিটাল বলছেন, এর রাজত্বের দিনে মানে ক্যাপিটালিজমও যে ক্যাপিটালিজমও যে তৈরি করেছিল, লজিক তৈরি করেছিল, এথিক্স তৈরি করেছিল, শিক্ষার কতগুলো মানদণ্ড তৈরি করেছিল, এদেরকে এগুলো ভাঙতেই হবে। জার্মানিতে হিটলারের উত্থানের সময় আমরা দেখেছিলাম কেমন করে ডিস্ট্রাকশন অফ রিজন হয়েছিল, যুক্তিকে ভাঙা হয়েছিল। তেমনি মোদির উত্থানে ভারতবর্ষও একইভাবে ভারতবর্ষের যে বহুত্ববাদী ধারণা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে বাতাবরণ, অনেক লিমিটেশনের মধ্যেও আমরা আমাদের দেশের স্বাধীনতার পর জ্ঞান চর্চার ক্ষেত্রকে আমরা বিজ্ঞানসম্মত, যুক্তিবাদী, উদার, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক, এটা আমরা নাহলে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হওয়ার কোনো মানেই থাকতো না। এবং এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান চর্চার যে সিলেবাস ছিল, সেই সিলেবাস তো ছিল সব আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম। তো ভারতবর্ষের বহুত্ববাদকে যদি রিপ্লেস করতে হয়, ভারতবর্ষের যদি গণতান্ত্রিক বোধকে রিপ্লেস করতে হয়, ভারতবর্ষের যদি ধর্মনিরপেক্ষতাকে রিপ্লেস করতে হয়, তাহলে ভারতবর্ষের সায়েন্স টেকনোলজির অগ্রগতি, বিজ্ঞান মনস্ক শিক্ষাক্রম, এটাকে ভাঙতেই হবে। কারণ বিজ্ঞান মানে শুধুমাত্র ল্যাবরেটরিতে বিজ্ঞান নয়, বিজ্ঞান মানে তোমার একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে, তোমার মধ্যে লজিক তৈরি করে, তোমার মধ্যে র্যাশনালিটি তৈরি করে। তাহলে তুমি যদি একজন যুক্তিবাদী মানুষ হও, তুমি যদি একজন যুক্তি নির্ভর নৈতিকতায় বিশ্বাস করো, তাহলে আরএসএস যেটা শেখাতে চাইছে, তাহলে তো মনুবাদ কখনো বাড়তে পারবে। তাহলে মনুবাদকে যদি বাড়তে হয়, তাহলে ভক্তমণ্ডলী গড়ে নিতে হবে। আর ভক্তমণ্ডলী যদি গড়ে নিতে হয়, তাহলে সবার আগে আক্রমণের ক্ষেত্রটা হলো শিক্ষার ক্ষেত্র, মানুষের চিন্তার জগতের ক্ষেত্র। সেই জন্যই জ্যোতির্বিজ্ঞানের বদলে জ্যোতিষ চর্চা হয়, বিজ্ঞান এগোলে জ্যোতির্বিজ্ঞানের চর্চা হবে। মহাকাশের মানে কি বলবো, এই যে গূঢ় রহস্যের জায়গায় এখনো আমরা যা জানতে পারিনি মানব সমাজ, আমাদের জানতে হবে। আর জ্যোতিষ শেখায় মহাকাশকে বস্তুগতভাবে জানা না, জ্যোতিষ শেখায় তোমার কপাল। সেগুলো সবাই জানে, সেগুলো আমার বলার এই যে ধরো এটা হবেই, মানে এর বিরুদ্ধেই লড়াই, এর বিরুদ্ধেই লড়াই। নির্বাচনী লড়াইটা শুধুমাত্র কে এমপি হবে, কে মন্ত্রী সভা গড়বে তাই নয়। আমাদের দেশে বিজ্ঞান মনস্ক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, যুক্তিবাদী শিক্ষা সংস্কৃতির যে পরিমণ্ডল ছিল ৭৫-৭৬টা বছর ধরে, যেটা আজকে আরএসএস এর মনুবাদদের দ্বারা আক্রান্ত, সেইটাকে রক্ষার লড়াই হয়ে পড়তো। যে এই যে ধরো কর্পোরেট ইলেকটোরাল বন্ড, এই ইলেকটোরাল বন্ডে হচ্ছে আরএসএস তো একটু বেশ 2 পয়সা করেছে, একটু ফুলে ফেপে উঠেছে, বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার মধ্যে আবার হচ্ছে এই আরএসএস সরাসরি করেছে কিনা এখনো জানা যায়নি, কিন্তু আরএসএস এর অফিশিয়াল ফ্র্যাঞ্চাইজি বিজেপি তারা থেকে বেশি পেয়ে, তারা করেছে সম্ভবত ৮৫০০ কোটি টাকা, ৮৫০০ কোটি টাকা জানা গেছে। এইবার ধরো এদের নিয়ন্ত্রিত মিডিয়াই সব, সেখানে খুব স্বাভাবিকভাবেই বামপন্থীদের যে বক্তব্য, সেই বক্তব্যকে খানিকটা হচ্ছে আড়াল করা হয়। তাহলে এই বামপন্থীদের বক্তব্য আড়াল করা হচ্ছে, এইরকম ধরনের দেশ জুড়ে একটা হচ্ছে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে, একটা মনুবাদকে নতুন করে নামিয়ে আনা হচ্ছে। কোথাও কি একজন বামপন্থী হিসেবে কখনো কখনো কি বিপন্নতা বোধ হয়? আমি প্রথমত এই কথা আসার আগে আরেকটা কথা বলি, এই যে তুমি বললে না যে বামপন্থীদের বক্তব্য আড়াল করা হচ্ছে, প্রশ্নটা শুধু বামপন্থীদের বক্তব্য না, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং এক্ষুনি যেটা আমরা আলোচনা করছিলাম যে যুক্তিবাদ, যুক্তি। ধরো পশ্চিমবাংলায় তৃণমূল যা প্রচার করছে আর বিজেপি যা প্রচার করছে, মিডিয়াতে তৃণমূল স্কিনটা তো হাফ হয়ে গেছে, হাফ হলো বিজেপি, হাফ হলো তৃণমূল। তাহলে তৃণমূল যা প্রচার করছে, বিজেপি যা প্রচার করছে, দুটোর ভাষা আলাদা, কিন্তু তুমি দেখবে যে দুটোর শিকড় এক। এরা কিন্তু কেউ মানুষের রুটি রুজি, দুর্নীতি, এই যে গতকাল কলকাতা, এই গত কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, গতকালই দিয়েছে, যে ভয়ঙ্কর ২৬,০০০, যে ভয়ঙ্কর তৈরি হয়েছে না, 22 এপ্রিল, ঠিক। তো এইটা নিয়ে, এটার বিরুদ্ধে কিন্তু কোনো কথা নয়। ঠিক। ফলে এই যে তুমি বলছো না কর্পোরেট মিডিয়া স্ক্রিনটাকে ভাগ করে দিয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি আর তৃণমূলের জন্য,
আসলে কিন্তু এই উভয়ই কিন্তু রাজনৈতিক হিন্দুত্বের প্রচার করছে, আসলে উভয়ই কিন্তু কর্পোরেটের স্বার্থের অনুসারী মানুষ যাতে থাকতে পারে, মানুষ যাতে কর্পোরেটের নির্মম লুটের কথাকে জানতে না পারে, নিজের রুটি রুজির কথা বলতে না পারে, তার জন্য কিন্তু একটা যুক্তিবিহীন একটা বাতাবরণ তৈরি করছে। এটা হলো প্রথম, আমি তোমার কথার পরিপ্রেক্ষিতে বলিনি। এখানে তুমি যেটা জিজ্ঞেস করলে যে আমরা বিপন্ন বোধ করছি কিনা, না, বিপন্নতার কোনো জায়গা নেই। কারণ তুমি যদি দেখো, সে তুমি আমাদের দেশ বলতে পারো, সারা পৃথিবীতে বলতে পারো। আচ্ছা বলো তো, ইলেকটোরাল, তুমি তো কথাটা বললে, ইলেকটোরাল বন্ডে যারা সব টাকা দিয়েছে তারা তো খানিকটা বাধ্য হয়েছে, একদম। সবাই তো না, খুশি হয়ে দেয়নি। না, না, এবং এই যে ইলেকটোরাল বন্ডে টাকা দিতে গিয়ে 2-4টে 1300 পাতার রিপোর্ট, ঠিক। সবটা তো জানাও যায় না। এই যে ধরো ওষুধের কত দাম বেড়ে গেছে, তাহলে ওষুধ কোম্পানির কাছ থেকে কত টাকা ওরা নিয়ে, কত হাজার কোটি টাকা নিয়েছে। এই যে কিছুদিন আগে পশ্চিমবাংলায় যে ডিআর লটারিতে তৃণমূলের তারা সব টাকা পাচ্ছিল, তো সেই ডিআর লটারির যে কোম্পানি, বোধহয় ফিউচার কোম্পানি, তারা তৃণমূলকে কত টাকা দিয়েছে। এই যে বিদ্যুতের দাম বাড়ছে, বিশেষ করে কলকাতা বা কলকাতা শহরতলিতে, ওই যে সিএসসির মালিক, হ্যাঁ, সে কত টাকা দিয়েছে। আচ্ছা এই যে ধরো, এই যে দুধ খায়, প্যাকেটের দুধ, 30% দুধের দাম বেড়ে গেছে, দুধ কারা খায়? বাড়িতে শিশুরা আর বয়স্ক মানুষেরা। তাহলে মানুষের বাঁচার সেই কোম্পানি কত টাকা দিয়েছে। আমি কথাটা যেটা বলতে চাইছি যে আসলে ইলেকট্রাল বন্ডের ফলে ক্ষতিটা জনগণের ঘাড়ে গিয়ে চাপলো। আর এই যে সংস্থাগুলোর কাছ থেকে টাকা নিল, এই সংস্থাগুলো, তার মানে এটা শুধু দুর্নীতি নয়, এটা শুধু দুর্নীতি নয়, সারা দুনিয়াতে ভারতবর্ষের অর্থনীতিবিদরা বলছেন এত বড় সরকারি তোলাবাজি, এত বড় সরকারি তোলাবাজি, সবচেয়ে বেশি টাকা পেল কে? বিজেপি, তারপরে কে পেল? তৃণমূল কংগ্রেস। তো আমি তোমায় কথাটা বলছি যে তোলাবাজির ফলেই হোক বা তাদের স্বার্থবাহী একটা গভর্নমেন্ট আনার জন্যই হোক, যারা টাকাটা তৃণমূল বা বিজেপিকে দিচ্ছে বা বিজেপি বা তৃণমূলকে দিচ্ছে, তারা তো তাদের ইন্টারেস্টে দিচ্ছে। আর আমাদের লড়াইটা কি? বামপন্থীদের লড়াই কি? যে কৃষকের ফসলের দাম দাও, সরকারি দপ্তরগুলোতে তুমি শূন্য পদে নিয়োগ করো, শ্রম কোড লাগু করা যাবে না, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না, সামাজিক সুরক্ষা, তাহলে রুটি রুজি। আমরা দুর্নীতির বিরুদ্ধে বলছি। আজকে এই দুর্নীতিতে সবচেয়ে লাভবান কারা হচ্ছে? এটা দুর্নীতি শুধু বলো না, এটা লুট। লোকাল তৃণমূলী নেতা থেকে শুরু করে আম্বানি আদানির মতো কর্পোরেট, তাহলে এতে যারা লাভবান হচ্ছে, দুর্নীতিতে যারা লাভবান হচ্ছে, এই কর্পোরেট গভর্নমেন্ট চালাতে যারা লাভবান হচ্ছে, তারা যে মিডিয়াগুলো চালায়, এবং আজকে ভারতবর্ষের সমস্ত মিডিয়ার মালিক তো তারা, তো তারা সেই মিডিয়ায় কাদের কথা বলবে? যারা কর্পোরেটের বিরুদ্ধে বলছে সে বামপন্থীদের কথা বলবে? তারা তো কখনো বলবে না। একদমই। তারা তো চাইবে না যে বামপন্থীদের শক্তি বাড়ুক। যেমন করে গত 5টা বছর বামপন্থীদের শক্তি প্রায় কমে যাওয়ার ফলে যে দেদার লুট চলেছে, জনগণের উপর যে আক্রমণ হয়েছে, তারা চাইবে সেটাই। ফলে সেই মিডিয়া বামপন্থীদের কথা বলবে না। ফলে এটা আমরা জানি। ফলে মিডিয়ায় বামপন্থীদের কথা নেই। আমি বললাম শুধু বামপন্থী নয়, যুক্তিবাদের কথা নেই। এতে হ্যাঁ একটা বলতে পারো, যুক্তিবাদের কথা নেই। এটা আমাদের রাজনৈতিক দলের বিপন্নতা নয়, এটা মানুষের সমাজের বিপন্নতা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে ভারতবর্ষের সমাজ, তার বিপন্নতা। যে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, ধর্মনিরপেক্ষ পরিবেশ চাই, স্বৈরতন্ত্র বিরোধী একটা পরিবেশ চাই, আমরা যারা চাই, সেই পরিবেশের বিপন্নতা। আর বামপন্থীদের বিপন্নতা এই জন্য নয় যে বামপন্থীদের লড়াই সংগ্রাম মিডিয়া হাউসের ঠান্ডা ঘরে কিংবা ছাপাখানায় বামপন্থীদের জন্ম হয়। খেতে কিষানের লড়াই, কলে মজুরের লড়াই, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের লড়াই, যুব সমাজের যারা 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 খেটে খেতে চায়, ঘাম ঝরিয়ে খেতে চায়, মেধার মাধ্যমে সমাজকে দিতে চায়, নিজের সংসার চালাতে চায়, অর্থাৎ খেটে খাওয়া মানুষের লড়াই মিডিয়ার উপর নির্ভর করে না। মিডিয়া বললো কি বললো নাকি যায় আসে না। আমি তোমাকে একটা উদাহরণ দিই। পশ্চিমবাংলায় কিছুদিন আগে যুবরা ইনসাফ যাত্রা করেছে, তারপর যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। তুমি খেয়াল করো তো, 50টা দিন ধরে তারা হেঁটেছে। মেইন স্ট্রিম মিডিয়ায় খবর কবে হয়েছে? খুব বেশি হলে শেষ 7টা দিন। এবং সেই মিডিয়া শেষ পর্যন্ত আমার ঠিক মনে পড়ছে না যে কবে ব্রিগেডে বামপন্থীরা সমাবেশ করছে, অথচ মানে বাংলা ভাষায় প্রচারিত মেইন স্ট্রিম মিডিয়ার সবাই তারা ওটাকে কি বলে, লাইভ কভারেজ করছে। আমার মনে পড়ছে না। তা ওরা দেখলে উপেক্ষা করা গেল না। ফলে বামপন্থীরা মিডিয়া এলো কি এলো না, আমাদের বয়ে গেল। আমাদের কনসার্ন হলো যে মানুষের কাছে পৌঁছতে পারছি। সেই জন্যই তো এই নির্বাচনে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি।
হ্যাঁ, এটাই। আচ্ছা, এই এর আর কিছু। নির্বাচনের কথা যখন উঠলোই, ধরো 10 বছর ধরে দেশে একটা গভর্নমেন্ট চলছে এবং সেটা স্টেবল গভর্নমেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার উল্টো দিকে আছে ইন্ডিয়া ব্লক। ইন্ডিয়া ব্লকে বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন রাজ্যে। এবং আরো মারাত্মক ব্যাপার যেটা, যে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং পরস্পরের বিরুদ্ধে তোপও দাগছে। তো এইটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে, আর একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে বামপন্থীরা যদি সুযোগ পায়, বামপন্থীরা যদি সেই জায়গায় পৌঁছয়, তাহলে বামপন্থীরা কি সরকারে অংশগ্রহণ করবে? বামপন্থীরা কি সরকারের পাঠ হবে? সেটা নিয়ে মানুষের মধ্যে একটা দোলাচল রয়েছে। তো এই গোটা বিষয়টা এখানে খুব স্পষ্ট কথা, এবারের ভোটটা হলো আসলে দেশ রক্ষার ভোট, দেশের সংবিধান রক্ষার। এটা 1 নম্বর। বামপন্থীরা কখনো ইতিহাসে আঁকড়ে থাকি না। তুমি যদি ইতিহাস থেকে তুলে ধরো, এখনো পর্যন্ত আমাদের দেশের কোনো কেন্দ্রীয় সরকারে তো আমরা অংশগ্রহণ করিনি। ঠিক। তাহলে ভারতবর্ষের ইতিহাস কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? এবারের নির্বাচনে যদি আবার মোদি ফিরে আসে, তাহলে ভারতবর্ষের আর ভোট হবে না। আর এই মোদির নেতৃত্বে দুবারের গভর্নমেন্ট, বিজেপি যে সংখ্যা পেয়েছে, বিজেপি RSS যে সংখ্যা পেয়েছে, ওদের এই নিরঙ্কুশ গরিষ্ঠতাটাই হলো ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ভারতবাসীর জন্য বিপদ। এই সংখ্যা যদি ওদের না থাকতো, তাহলে এই 10টা বছরে যে স্টিম রোলার চালালো কর্পোরেটের হয়ে এবং ভারতবর্ষের জনগণের বিপক্ষে, এবং ভারতবর্ষের জনগণকে ভাগ করার জন্য ঘৃণা বিদ্বেষের বাতাবরণ তৈরি করলো, এটা তৈরি করতে পারতো না। ফলে এটাকে আটকাতেই হবে। এবার দ্বিতীয় যেটা কথাটা হলো, এবং মোদি ফিরবে না। ইতিমধ্যে ভারতবর্ষের যা প্রথম দফার ভোট হয়েছে, দ্বিতীয় দফার যা ভোট হয়েছে, তাতে এটা খুব পরিষ্কার দাঁড়াচ্ছে যে ফিরবে না। সমস্ত সেফোলজিস্টরা বলছে, সমস্ত যারা আছে, যদিও মিডিয়া এখনো চিৎকার করে যাচ্ছে 400 বলছে, 200 পেরোবে কিনা সন্দেহ, যাও সেটা পরের কথা। এবার প্রশ্নটা হলো যে ইন্ডিয়া যে ব্লক তৈরি হয়েছে, আমাদের পার্টি সেই ব্লকের পক্ষে। ইন্ডিয়া ব্লকটা কোনো নির্দিষ্ট একটা জোট নয় সেই অর্থে। এবং এই ইন্ডিয়া ব্লক, তুমি যেটা বললে পরস্পরের বিরুদ্ধে তোপ দাগছে, কথাটাতে এমনটা তো নয়। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। যেমন পশ্চিমবাংলায় বলাই ভুল, আসলে আছে এ তো নাগপুরের তৃণমূল কংগ্রেস, নাগপুরের নির্দেশে চলে। বাইরে থাকলে যদি বিজেপির লাভ হয় বাইরে থাকবে, আর ভিতরে গেলে যদি বিজেপির লাভ হয় ভিতরে থাকবে। যদি ঘটনাচক্রে মোদির এমন একটা সংখ্যা দাঁড়ালো যাতে মমতার সংখ্যাগুলো মিলে মোদি গভর্নমেন্ট হবে, মমতা বিজেপিতেই যাবে, সবাই জানে, ও মানুষও বুঝতে পারছে পশ্চিমবাংলায়। আমি সেটা বলছি না। এ ধরো কেরালায় LDF UDF এর লড়াই হচ্ছে, বা ভারতবর্ষের অন্য কয়েকটা রাজ্যে। ইন্ডিয়া ব্লক যখন তৈরি হয়েছিল, তার দুটো কথা ছিল, যে এক, এটা হলো RSS বিজেপিকে হারাতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, তাই এটা একটা মঞ্চ, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, প্রত্যেকটা রাজ্যের নির্দিষ্ট বাস্তবতা আছে। তুমি এইটা দেখছো যে কিছু রাজ্যে ইন্ডিয়া ব্লকের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো রাজ্যের বাস্তবতায় লড়াই করছে, কিন্তু তুমি এইটা দেখছো না যে এই প্রথম ভারতবর্ষে সরকারে আছে যে স্বৈরতান্ত্রিক শক্তি, তার বিরুদ্ধে অপোজিশন পার্টির যে ইউনিটি গড়ে উঠছে, এই প্রথম এত কিন্তু সর্বব্যাপী ইউনিটি গড়ে উঠেছে। তাহলে এইটা উল্টো দিক থেকে দেখো। আর ভারতবর্ষের ইতিহাস হলো এইটা, যখনই কোনো স্বৈরাচারকে পরাস্ত করে দিল্লিতে জনগণের বিকল্প সরকার তৈরি হয়েছে, তখন কিন্তু একটা নির্দিষ্ট, এখন ইস্যুটা কি, ভারতবর্ষের বিজেপি আর তার কিছু স্যাঙাত বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছে ইস্যু হলো RSS বিজেপির মনুবাদের দ্বারা যে আক্রমণ, সেই আক্রমণের মুখে তাদের দলকে বাঁচাতে পারবে কিনা, তাদের অনুসারী জনগণকে বাঁচাতে পারবে কিনা, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে বাঁচাতে পারবে কিনা। তাহলে এবার ইস্যুটা আরো অনেক বেশি লাইভ, অনেক বেশি চ্যালেঞ্জিং, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি সুদূরপ্রসারী। এবং সময় যত এগুচ্ছে, ইন্ডিয়া ব্লকের মধ্যে কিন্তু ইউনিটি বাড়ছে। আমাদের পার্টি দিল্লিতে আমরা কি স্লোগান দিয়েছি? আমরা স্লোগান দিয়েছি বিজেপি এবং তার সঙ্গী সাথীদেরকে পরাস্ত কর। 2 নম্বর আমরা বলেছি যে বামপন্থীদের শক্তি বাড়াও। তোমার মনে আছে 2004-এ UPA 1-কে আমরা বাইরে থেকে মদত দিয়েছিলাম, এবং এই UPA 1-কে মদত দেওয়ার ফলশ্রুতিতে
কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে ভারতবর্ষে প্রথম একটা আইন তৈরি হলো, এমপ্লয়মেন্ট গ্যারেন্টি আইন, যেটাকে রেগা, যেটা নিয়ে তৃণমূলের সীমাহীন দুর্নীতি, আর বিজেপিরও সেটাকে বন্ধ করে। তাহলে এই রেগা হয়েছিল। তারপর আদিবাসী মানুষদের জল জমি জঙ্গলের অধিকার সুনিশ্চিত হয়েছিল। ভারতবর্ষের জনগণের তথ্য জানার আইন তৈরি হয়েছিল। এই যে কতগুলো ইতিবাচক অগ্রগতি। এবং তখন এটা বলা হয়েছিল অটল বিহারী সরকার নয়া উদারবাদকে যেভাবে বেপরোয়াভাবে লাগু করেছে, এই বেপরোয়াভাবে লাগু করা যাবে না। তোমার মনে আছে যে 2008-এ যখন গোটা পৃথিবী জুড়ে মন্দা তৈরি হয়েছিল, ভারতবর্ষের রাষ্ট্রায়ত্ত ভারতবর্ষের অর্থনীতি কিন্তু সেভাবে আক্রান্ত হয়নি। তার প্রধান কারণ বামপন্থীদের সমর্থনের ভিত্তিতে চলা ইউপিএ 1 তখনও পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতির কোর যে সেক্টর সেটা কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল। আর এই 10 বছরে সেগুলোকে সবই একদম বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে যেটা আমরা বলেছি, ফলে বামপন্থীদের সংখ্যা যদি বাড়ে তাহলে বিজেপিকে হারানো যাবে। আর 3 নম্বর আমরা বলেছি, এবং সেটাও বামপন্থীদের সংখ্যা বাড়ার উপর নির্ভরশীল হবে, যে দিল্লিতে একটি জনমুখী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী, জনমুখী একটা বিকল্প সরকার তৈরি করবে। এইবার তুমি তোমার কথা বললে যে বামপন্থীদের কি ভূমিকা। আমি আবার কথা বলি যে এবারে যে কথাটা বলছিলাম, এবারের ভোটটা তো দেশ এবং দেশের মানুষকে রক্ষার ভোট। আমার সংবিধান থাকবে কিনা, ভোটের অধিকার থাকবে কিনা, ভারতবর্ষ নামক এই দেশটা থাকবে কিনা, না আরেকবার আমরা জাতের নামে, ধর্মের নামে আমাদের দেশকে আমরা টুকরো টুকরো করে ফেলবো। এর সামনে তো আমরা দাঁড়িয়েছি। আমরা বামপন্থীদের কথা ছেড়ে দাও, যে কোনো মানুষকে জ্ঞান চর্চার ক্ষেত্রে ইতিহাসকে জানতে হয়, কিন্তু ইতিহাসে আটকে থাকা নয়। তুমি যদি ভারতবর্ষের স্বাধীনতার পরে 76 বছরে বা আর 2 বছর বাদ দিলে পরে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের সঙ্গে বামপন্থীদের ইতিহাস ধরে আগামীকাল বামপন্থীরা কি করবে এটা যদি তুমি ভাবতে যাও, তাহলে তুমি ভুল হবে। তুমি ইতিহাসের পাতায় আঁকড়ে থাকবে। পরিস্থিতি এই যে ধরো আজকে ইন্ডিয়া তৈরি হয়েছে, আমরা বলেছি, আমরা সিপিআইএম কবে থেকে বলছি যে আরএসএস বিজেপিকে হারাতে হবে, আরএসএস বিজেপিকে বিচ্ছিন্ন করতে হবে। কবে থেকে বলছি? যখন আমাদের পার্লামেন্টে কোনো শক্তি নেই, কেউ আমাদের দিকে তাকাচ্ছে না, বাজারি সমস্ত মিডিয়া শূন্য শূন্য করে বেড়াচ্ছে। তাহলে মাঠে ময়দানের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের শক্তি অর্জন করেছি, মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। আর আজকে এই যে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে এবং যে ইন্ডিয়া ব্লককে নিয়ে ওরা তাচ্ছিল্য করছিল, আজকে ভবিষ্যতে ইন্ডিয়া ব্লক আগামী দিনে ভারতবর্ষের 18 লোকসভা নির্বাচনের পর সরকার করতে যাবে, তাহলে এই রাজনৈতিক অভিমুখ তো সিপিআইএম এর অভিমুখ, সিপিআইএম এর রাজনৈতিক অভিমুখ। ফলে যে রাজনৈতিক অভিমুখ নিয়ে আরএসএস বিজেপিকে হারানোর ক্ষেত্রে আমাদের যে প্রস্তাব, সেটা যখন গোটা ভারতবর্ষের মানুষের ভারতকে রক্ষার রাজনৈতিক অভিমুখ তৈরি হয়েছে, নির্বাচনের পর যে সরকার তৈরি হবে, এই যে 3টে কথা, যে বিজেপি তার সঙ্গীদের হারাও, বামপন্থীদের শক্তি বাড়াও এবং দিল্লিতে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা বিকল্প সরকার তৈরি করো। পরিস্থিতি যদি তৈরি হয়, যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে বামপন্থীদের এমপি, বামপন্থীদের শক্তি বাদ দিয়ে এই বিকল্প সরকার তৈরি করা যাবে না, বামপন্থীরা ভাববে। সেটা কোনো গুরুত্ব, আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকি না, আমরা কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকি। ফলে সবটাই কিন্তু শেষ পর্যন্ত নির্ভর করবে যে মানুষ সে কি রায় দেবে। ঠিক। এবং আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, এই যে অনেক সময় মিডিয়া বলে না, এবং এটা তুলে দিচ্ছে, তৃণমূল বিভিন্ন জায়গায় দেয়াল লিখে বেড়াচ্ছে, বিজেপি লিখছে আরো একবার মোদী সরকার, আর তৃণমূল একটা করে লক্ষ্মীর ভান্ডারের ছবি রেখে বেড়া। আমি বুঝেছি তো আমার কথাটা হলো যে আমি কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কথা বলবো না, এগুলো তো সব সরকারি প্রকল্প। এটা কি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত প্রকল্প? আচ্ছা, 34 বছর তো পশ্চিমবঙ্গে বামপন্থীরা সরকার চালিয়েছে, তার আগে 30 বছর তো কংগ্রেস পশ্চিমবাংলায় সরকার চালিয়েছে। ভারতবর্ষ তো এক বিভিন্ন সরকার এসছে, এ তো 18 নম্বর সরকার ভারতবর্ষতে। সরকারি প্রকল্প সে তো ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষের হবে। আর বামপন্থীরাই তো সামাজিক সুরক্ষা প্রকল্পই পশ্চিমবাংলায় চালু করেছিল। বামপন্থীরা যদি আবার পশ্চিমবাংলায় ফিরে আসে, একটাও সামাজিক প্রকল্প বাদ যাবে না, সামাজিক প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়বে, একজনের নাম বাদ যাবে না, বাদ যাবে দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। এইবার আমার উল্টো দিকে আর একটা প্রশ্ন, আচ্ছা বলো তো, এই পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পের মধ্যে তো অনেক মহিলারা আছেন, অনেক মানুষ আছেন, তাহলে তো তৃণমূল বাদ দিয়ে পশ্চিমবাংলা আর কারো জেতার কথাই নয়।
গত লোকসভা ভোটে কি হয়েছে, গত বিধানসভা ভোটে কি হয়েছে? আচ্ছা, বাদ দাও। পঞ্চায়েত ভোটের পার্সেন্টেজ কি বলছে? পঞ্চায়েত ভোটের পার্সেন্টেজ কি বলছে? যে গোটা রাজ্য জুড়ে বামপন্থীরা সামনে চলে আসছে। আমি আর একটা কথা বলছি, এই যে আমরা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে আছি, আমার জন্ম এই পরিবেশের মধ্যে। ৭৭ সালে বামফ্রন্ট আসার পর এই বিশ্ববিদ্যালয় বা পশ্চিমবঙ্গের, ধরো আজকে পশ্চিমবঙ্গের আমি ঠিক হিসাব বলতে পারবো না, সরকারি দপ্তরগুলোতে সম্ভবত ৪ লাখও স্থায়ী কর্মচারী মাস্টারমশাই নেই যাদের বেতন রাজ্য সরকারের কোষাগার থেকে। একটা সময় পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারকে ১০.৫ লক্ষ মানুষের বেতন দিতে হতো সরকারি কোষাগার থেকে। তাহলে এই যে ১০.৫ লক্ষ মানুষ বামফ্রন্টের সময় যারা চাকরি পেয়েছিল, চাকরি করতো, সবাই কি বামফ্রন্টকে ভোট দিত? ঠিক। কোনোদিন কখনো হয়? ঠিক। ফলে এই যে তুমি লক্ষ্মীর ভান্ডারী বলো, যাই বলো, যে মায়েরা পাচ্ছে, তো সেই মায়েদের কাছে তো সন্দেশখালি, কাটোয়া, নবাবহাট, কামদুনি অভিজ্ঞতা তো আছেই। আসলে কি জানো, সে মোদি বলো, মমতা বলো, বিজেপি বলো, তৃণমূল বলো, এরা তো সব RSS এর গোয়াল থেকে প্রোডাক্ট। এরা স্বৈরাচারী শক্তি। আর স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো, সে যখন ক্ষমতায় থাকে সে ধরাকে সরা জ্ঞান মনে করে, সে মনে করে সে যেটা বলবে সেটাই জনগণ গ্রহণ করবে। তো মানুষ সেটা করে না। মাঠে ময়দানে এবারের অভিজ্ঞতা, তুমি পঞ্চায়েতের ভোটের কথা বলো, 19-21 যে মানুষকে বোঝাতে পারিনি যে তৃণমূলকে হারানোর জন্য বিজেপি হতে পারে না, বিজেপি তৃণমূল এক, যে মানুষকে বোঝাতে পারিনি যে বিজেপিকে আটকানোর ক্ষমতা তৃণমূলের নেই, কারণ তৃণমূল বিজেপি এক, 19-এ বোঝাতে পারিনি, 18-র পঞ্চায়েতে বোঝাতে পারিনি, 19-এ বোঝাতে পারিনি, 21-এ বোঝাতে পারিনি। এবং এই বিভাজনের, RSS এর এই যে বিভাজন, মিডিয়ার সাহায্য নিয়ে মানুষের মাথাকে তারা দখল করে নিয়েছে। 22 সালের মাঝামাঝি থেকে গোটা পশ্চিমবাংলায়, গোটা দেশে যে লড়াই আন্দোলন হচ্ছে, এই বর্ধমানের 31 আগস্টের যে লড়াই, সে লড়াই কে করেছে? আমরা করেছি, কয়েকজন পার্টির কর্মী না, জনগণ লড়াই করেছে। জনগণের ক্ষোভ বিক্ষোভ। এই যে পঞ্চায়েতের ভোটে, এবারের পঞ্চায়েতের ভোটে আমরা বলেছি ভোট লুট, গণনায় ডাকাতি। কারা পঞ্চায়েতের ভোট করেছে? বিডিওরা করেছে, থানার অফিসাররা করেছে। তাদেরও চাকরির অনেক দিন বাকি আছে, নিশ্চয়ই জনগণের খাতায় সবকিছু লেখা হচ্ছে, জনগণের খাতায় লেখা হচ্ছে। তো সেটা অন্য কথা, সেটা সে জায়গায় আমরা যাচ্ছি। আবার বামপন্থীদের দায় আছে গণতন্ত্রকে রক্ষা করা, এটা বামপন্থীদের দায়, বামপন্থার দায় গণতন্ত্রকে রক্ষা করা। তো আমি যে কথা বলতে গিয়ে বলি, এই যে পঞ্চায়েতের ভোট লুট, গণনায় ডাকাতি, সরকারি পরিসংখ্যানেও দেখা যাচ্ছে যে বিধানসভা ভোটে যে বাম গণতান্ত্রিক শক্তি পশ্চিমবাংলায় 5-6% ভোট পেয়েছিল, পঞ্চায়েতের ভোটে এত নির্লজ্জ লুটের পরেও 23-24%। তাহলে এই মানুষেরা তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, এই মানুষরা সরকারি প্রকল্প পেয়েছে, বুদ্ধদাও তো সাইকেল দিয়েছে, উনিও সাইকেল দিচ্ছেন। প্রশ্নটা দিয়ে মানুষের আনুগত্য কখনো পাওয়া যায় না। স্বৈরাচারী শক্তি মনে করে দিয়ে মানুষের আনুগত্যকে কেড়ে নেব। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার মানুষকে অনেক কিছু দিয়েছে, সামাজিক সুরক্ষা, কিন্তু বামপন্থীরা কখনো বলেনি, বুদ্ধদা, জ্যোতি বসু কখনো বলেনি আমরা দিলাম। কারণ এটা সরকারের দায়িত্ব, সরকারের কর্তব্য, পাওয়াটা মানুষের অধিকার। আমরা বামপন্থীরা পশ্চিমবাংলায় মানুষের মুঠোকে শক্ত করতে শিখিয়েছে, তুমি তোমার অধিকারের জন্য লড়াই করো। আর মোদি, মমতা, তৃণমূল, বিজেপি এরা মানুষকে হাত পাততে শিখিয়েছে। আর আরেকটা কথা মনে রাখবে, এটি আমার শেষ কথা, মানুষ চিরকাল তার মস্তিষ্ককে কারুর কাছে বাঁধা রাখে না। মানুষ তার জীবনের অভিজ্ঞতায় কখনো ভুল করে, কখনো ঠিক করে। আমরা সবাই তো মানুষ, আমরা ভুল করি, আমরা ঠিক করি। এই যে লড়াই, নির্বাচন বা যে কোনো লড়াই তো দুটো, ফলাফল তো দুটো, হয় তুমি জিতবে, নাহলে তুমি অভিজ্ঞতা পাবে। মানুষের জীবনের ক্ষেত্রেও তো তাই, যে হয় তুমি জিতবে, তা নাহলে তুমি অভিজ্ঞতা। জিতবে মানে তুমি যেটা চাইছো সেটা হবে, তার মধ্যে দিয়ে তুমি অভিজ্ঞতা পাবে। অভিজ্ঞতায় পশ্চিমবাংলার মানুষ এটা বুঝছে এবং এটা সুখে। যেমন গোটা ভারতবর্ষে এই নির্বাচনে জাত ধর্ম আজকে কোনো এজেন্ডা নয়। আজকে এজেন্ডা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আজকে এজেন্ডা মানুষের রুটি রুচি, আজকের এজেন্ডা ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষ থাকবে কি। পশ্চিমবাংলাতেও তাই দেখলে না, রামনবমী নিয়ে কত চেষ্টা করেছিল, মন্দির নিয়ে কত চেষ্টা করেছিল। মানুষ কিন্তু অত্যন্ত সচেতন, অত্যন্ত সতর্ক। তৃণমূল, বিজেপি, RSS এর ফর্মুলায় এই যে বিভাজনের রাজনীতি করে 4টে বছর, 5টা বছর, 6টা বছরে ওরা যে মুনাফা পেয়েছে, ইলেকটোরাল মুনাফা পেয়েছে, মানুষ তার হাতে সেই ফাঁদে আর পা দিতে রাজি নয়। তাহলে এইটাই তুমি যদি বলো, শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যতের
রাজনীতির জন্য, সমাজের জন্য একটা পজিটিভ দিক, যে মানুষ আর বিভাজনের রাজনীতির শিকার হতে চাইছেন না, দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছেন, রুটি রুজির জন্য লড়তে চাইছেন। এটাই হলো বামপন্থার পক্ষে সবচাইতে একটা ইতিবাচকতার ইঙ্গিত। অনেকটা সময় তুমি আমাদের দিলে, তোমাকে আবার একবার ধন্যবাদ জানাই আপনাদের। আর এই তোমাদের এই ডিজিটালের মধ্য দিয়ে আমরা আবেদন জানাই, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বাম ফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দুজন আছে, বর্ধমান দুর্গাপুরে সুকৃতি ঘোষাল আর বর্ধমান পূর্বতে নীরব খান। এই দুজনকে আপনারা সমর্থন করুন, পার্লামেন্টে পাঠান বিকল্প জনগণের সরকার তৈরির জন্য। আর জেলার বাইরে যে মানুষের কাছে তোমাদের এই বার্তা পৌঁছবে, সকলের কাছে আমাদের আবেদন জানাই যে পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্রে, দিল্লিতে আরএসএস বিজেপি বিরোধী সাচ্চা একটা বিকল্প সরকার তৈরির জন্য বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আপনারা ভোট দিন, জয়যুক্ত করুন, আশীর্বাদ করুন। দেশে একটা বিকল্প সরকার গড়ে উঠবেই। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন সিপিআইএম ডিজিটাল পূর্ব বর্ধমানে। ধন্যবাদ।